আমি বিশেষভাবে দোয়া করছি বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, আপসহীন নেত্রী হিসেবে যিনি পরিচিত, যার দূরদর্শী নেতৃত্বের কারণে বিএনপি এক অগ্রযাত্রায় সামিল হয়েছিল। বাংলাদেশ বারবার পথ হারানোর সময় যিনি তার নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে সঠিক পথে পরিচালিত করেছেন, তিনি আজকে মুমূর্ষু অবস্থায়, অসুস্থ অবস্থায় রয়েছেন। আমরা আজকের এই সমাবেশ থেকে দোয়া করছি মহান আল্লাহ তাআলা যেন তার এই প্রিয় বান্দিকে ক্ষমা করেন এবং দ্রুত সুস্থতা দান করেন। আমরা বিশ্বাস করি যে নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন যুব সমাজ, ছাত্র সমাজ দেখছে। আগামী দিনে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ নির্মাণের জন্য ওনার গুরুত্বপূর্ণ পরামর্শ, দিক নির্দেশনা এই প্রজন্মের অনেক বেশি প্রয়োজন। আমরা আশা করি আল্লাহ তাআলা তার বান্দিকে সুস্থতা নিয়ামত দান করবেন ইনশাআল্লাহ তাআলা। দুঃখের সাথে বলতে হচ্ছে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি বগুড়ার কৃতি সন্তান ছিলেন। তিনি বাংলাদেশে বিভাজন মুক্ত রাজনীতির প্রবক্তা ছিলেন। তিনি সকল বিভাজনকে উৎখাত করে একটি ঐক্যবদ্ধ জাতি গঠন করেছিলেন। আধিপত্যবাদের বিরুদ্ধে ওনার বলিষ্ঠ ভূমিকা ছিল। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আজকের বিএনপি জিয়াউর রহমানের সে আদর্শকে, সে চেতনাকে লালন না করে ফ্যাসিবাদের রেখে যাওয়া কাজকে তাদের নিজেদের দায়িত্ব হিসেবে গ্রহণ করেছে। সংগ্রামী উপস্থিতি, আমাদের এই বাংলাদেশের ভূখণ্ড দীর্ঘদিন যাবৎ লড়াই সংগ্রামের ইতিহাসের মধ্য দিয়ে গিয়েছে। এই ভূখণ্ডে সেই উপনিবেশিক শাসনামল থেকে শুরু করে হাজী শরীয়তুল্লাহ তিতুমীররা লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, জীবন দিয়েছেন শুধুমাত্র এই ভূখণ্ডের স্বাধীনতার জন্য। আমরা দেখেছি 52 থেকে শুরু করে 69, 71, 90-এর গণ অভ্যুত্থান সহ 24-এর এই আন্দোলনে বারবার ছাত্র সমাজ, যুব সমাজ তারা তাদের জীবনকে বিলিয়ে দিয়েছেন, রক্তকে বিলিয়ে দিয়েছেন শুধুমাত্র এই ভূখণ্ডের স্বাধীনতাকে, সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার জন্য। এবং সেই ধারাবাহিকতায় 2024-এর জুলাই আগস্টে বাংলাদেশের ছাত্র সমাজ জেগে উঠেছিল। জুলাই এবং আগস্টে এটা নিছক কোনো আন্দোলন ছিল না, এটি ছিল সময়ের, ইতিহাসের এক অনিবার্য প্রজন্মের জাগরণ। এবং সেই জাগরণের মধ্য দিয়ে দীর্ঘদিনের ফ্যাসিবাদী শক্তি খুনি হাসিনা এই সমাজে যে স্বৈরতান্ত্রিক কাঠামো কায়েম করেছিল তার নিঃশেষ করে ছাত্র সমাজ প্রমাণ করেছে আমরা জীবন দিতে জানি, আমরা রক্ত দিতে জানি, আমরা জীবনের সবকিছু উজাড় করে দিতে জানি, কিন্তু কোন ফ্যাসিবাদের কাছে আমরা মাথা নত করে থাকতে জানি না। সংগ্রামী উপস্থিতি, জুলাই এবং আগস্টের পর এই প্রজন্ম আমরা স্বপ্ন দেখেছিলাম যে বাংলাদেশের রাজনীতিতে একটি গুণগত পরিবর্তন হবে। আমরা কিছুটা পরিবর্তন লক্ষ্য করছি, কিন্তু আমরা দুঃখের সাথে বলতে হচ্ছে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি বগুড়ার কৃতি সন্তান ছিলেন। তিনি বাংলাদেশে বিভাজন মুক্ত রাজনীতির প্রবক্তা ছিলেন। তিনি সকল বিভাজনকে উৎখাত করে একটি ঐক্যবদ্ধ জাতি গঠন করেছিলেন। আধিপত্যবাদের বিরুদ্ধে ওনার বলিষ্ঠ ভূমিকা ছিল। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আজকের বিএনপি জিয়াউর রহমানের সে আদর্শকে, সে চেতনাকে লালন না করে ফ্যাসিবাদের রেখে যাওয়া কাজকে তাদের নিজেদের দায়িত্ব হিসেবে গ্রহণ করেছে। আমরা ভেবেছিলাম জুলাই এবং আগস্টের পরে কোনো কাদা ছুড়ি রাজনীতি চলবে না। আমরা ভেবেছিলাম জুলাই আগস্টের পরে কোনো সন্ত্রাসের রাজনীতি চলবে না। আমরা ভেবেছিলাম কোনো চাঁদাবাজের রাজনীতি চলবে না, কোনো হত্যা খুনের রাজনীতি চলবে না। কিন্তু আজকে আবার সেই পুরানো ধাঁচের রাজনীতি প্রবক্তা হিসেবে একটা গ্রুপ সামনে এসেছে। তারা আগের মতো কাদা ছোড়াছড়ি রাজনীতি করছে, হিংসার রাজনীতি করছে। আমরা বলতে চাই নতুন প্রজন্ম এই সমস্ত নোংরামির রাজনীতিকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করে। সংগ্রামী উপস্থিতি, আমরা কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে নই। আমরা যারা সন্ত্রাসের পক্ষে, যারা ফ্যাসিবাদ কায়েম করতে চায়, যারা আধিপত্যবাদের গোলামি করতে চায়, তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ইসলামী ছাত্র শিবির তার প্রতিষ্ঠা লগ্ন থেকে আমরা এই সমাজের ছাত্রদেরকে, যুবকদেরকে সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক করে গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছি। আমাদের এই অগ্রযাত্রায় বারবার বিভিন্ন গ্রুপ বাধা হয়ে দাঁড়িয়েছে। আমাদের জুলাই এবং আগস্ট পর্যন্ত 234 জন ভাইকে জীবন দিতে হয়েছে। ইসলামী ছাত্র শিবিরের এই যাত্রায় অসংখ্য শত শত ভাইদের জীবন দিতে হয়েছে, রক্ত দিতে হয়েছে। আমাদের শত শত ভাইদেরকে গুম করা হয়েছিল। অসংখ্য ভাইদের লাশ বাংলাদেশের বিভিন্ন নদীর খালবিলে আমরা পেয়েছি। অসংখ্য ভাইকে বন্দি অবস্থায় ফিরে
ফিরে পেয়েছি। কিন্তু জুলাই এবং আগস্টের পর আজ আয়নাগর আবিষ্কৃত হয়েছে, ইসলামী ছাত্র শিবিরের 7 জন ভাইকে এখনো আমরা খুঁজে পাই নাই। আমরা সরকারের কাছে বারবার আবেদন করেছি, বিভিন্ন কমিশনের কাছে তথ্য দিয়েছি, আবেদন করেছি, কিন্তু তারা এখনো পর্যন্ত আমাদের সেই সংবাদ দিতে পারে নাই। সারা দেশে আমাদের শত শত ভাইয়েরা আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, কিন্তু ইসলামী ছাত্র শিবির কখনো কারো কাছে মাথা নত করে নাই। ইসলামী ছাত্র শিবির ঘোষণা দিয়েছে আসলামতু লিরাব্বিল আলামিন, আমরা শুধু এক আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করেছি, দুনিয়ার কোন শক্তির কাছে আমরা কখনো মাথা নত করি না। বিভিন্ন জন আমাদের বিরুদ্ধে স্লোগান দেয়, এখনো পর্যন্ত জুলাই আগস্টের পরে এই স্লোগান আবার শুনতে হয়, একটা একটা শিবির দল তৈরি করে তৈরি কর। এই স্লোগান আপনারা শুনেছেন? বিভিন্ন জায়গায় এখনো ফেসিবাদের স্লোগান শোনা যায়। তাদের উদ্দেশ্যে বলতে চাই, অতীতের ছাত্র শিবিরের বিরুদ্ধে স্লোগান দিয়েছে, তারা এই বাংলাদেশ থেকে দিল্লি পালিয়ে গিয়েছে। অতীতে যারা ছাত্র শিবিরকে থামিয়ে দেওয়ার চেষ্টা করেছে, তারা নিজেরা থেমে গিয়েছে। অতীতে যারা ছাত্র শিবিরকে নিষিদ্ধ করেছিল, তারা বাংলাদেশের মানুষের ম্যান্ডেট থেকে নিষিদ্ধ হয়ে এ দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এই জন্য আমাদেরকে ভয় দেখাতে আসবেন না। আমরা বলেছি আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না, আমরা এক আল্লাহ ছাড়া দুনিয়ার কোন শক্তিকে কখনো পরোয়া করি না, ভয় পাই না। সংগ্রামে উপস্থিতি, এই বাংলাদেশ অপার সম্ভাবনার একটি বাংলাদেশ। এই বাংলাদেশে যে মানব সম্পদ রয়েছে, এই মানব সম্পদকে যদি যথাযথভাবে কাজে লাগানো যায়, তাহলে বাংলাদেশ পৃথিবীর অন্যতম সমৃদ্ধ একটা দেশে পরিণত হতে পারে। আপনারা জানেন পৃথিবীর যে সাম্রাজ্যগুলো ছিল, এর মধ্যে মোগল সাম্রাজ্য ছিল অন্যতম, আর এই মোগল সাম্রাজ্যের অন্যতম ভূখণ্ড ছিল আমাদের এই বাংলার জমিন। এই বাংলাদেশ যে সমৃদ্ধ ছিল শুধুমাত্র উপনিবেশিক লুটপাটের কারণে এবং আমাদের অদূরদর্শী অসৎ নেতৃত্বের কারণে এই বাংলাদেশ তার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে পারেনি। পৃথিবীর সবচেয়ে বড় সি বিচ বাংলাদেশের অধীনে রয়েছে, পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন বাংলাদেশের অধীনে রয়েছে। এই বাংলাদেশ যে নদীমাতৃকতার মধ্য দিয়ে গড়ে উঠেছে, পৃথিবীর সবচেয়ে বড় পর্যটন রাষ্ট্রে পরিণত করা সম্ভব এই বাংলাদেশকে। হিলারি ক্লিন্টন একবার বাংলাদেশে এসেছিল, এসে তিনি বলেছিলেন যে আমার কাছে সেন্ট মার্টিন এবং কুলাউড়া পাহাড়, যেটা মৌলভীবাজারে অবস্থিত, এই দুইটি জায়গা আমার কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ। আপনারা নিঃসন্দেহে জানেন সেন্ট মার্টিনের গুরুত্ব ভৌগোলিক কারণে কেন এত বেশি। আপনারা এটা জানেন যে কুলাউড়া পাহাড়ে ডাইনামাইট পাওয়া গিয়েছিল এবং বিদেশিরা আমাদের এই দেশ নিয়ে তাদের গবেষণা আছে, তাদের চিন্তা আছে, এই দেশের মধ্যে কি সম্পদ আছে সেটা বিদেশিরা ভাবে, কিন্তু আমাদের দেশকে যারা পরিচালনা করেছে তারা কখনো আমাদের এই সম্পদ, এই অপার সম্ভাবনা নিয়ে ভাবে নাই। আমরা অতীতে দেখেছি এই দেশকে তারা লুটে পুটে খেয়েছে। শুধুমাত্র গত 15 বছরে এই বাংলাদেশ থেকে 28.5 লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে, যেটা দিয়ে বাংলাদেশকে পৃথিবীর অন্যতম সমৃদ্ধ একটা দেশে পরিণত করা সম্ভব ছিল। এজন্য আমরা বলতে চাই আগামী দিনে যে নেতৃত্ব নির্বাচিত হতে যাচ্ছে, যে অপার সম্ভাবনা আমাদের সামনে তৈরি হয়েছে, আমরা যুবকরা, আমরা ছাত্ররা আমাদের সর্বশক্তি দিয়ে বাংলাদেশের এই সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক নেতৃত্বের পাশে আমরা দাঁড়াবো ইনশাআল্লাহ। ফয়সাল ভাই সম্পর্কে যথেষ্ট বলেছেন আমাদের আবু সাদিক কায়েম, বাকি বক্তারা বলেছেন। আমি ফয়সাল ভাইয়ের সাথে টার্কি সহ মালয়েশিয়া বিভিন্ন জায়গায় সফর করার সুযোগ হয়েছিল এবং সেখানে দেখেছি ফয়সাল ভাই শুধুমাত্র বগুড়ার নেতৃত্ব নয়, তিনি শুধুমাত্র জাতীয় নেতৃত্ব নয়, তিনি আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব দিচ্ছেন এবং তিনি যদি নির্বাচিত হয়ে আসতে পারেন, তিনি এই বগুড়ার পাশাপাশি পুরো বাংলাদেশের জন্য, মুসলিম উম্মার জন্য ভূমিকা রাখতে পারবে ইনশাআল্লাহ। এজন্য আমরা বলতে চাই আজকে এখানে যারা ছাত্র আছেন, আপনাদেরকে সব ক্ষেত্রে ভালো হতে হবে, ভালো ছাত্র হতে হবে, ভালো সন্তান হতে হবে, শিক্ষকের কাছে ভালো ছাত্র হতে হবে, প্রতিবেশীর কাছে ভালো প্রতিবেশী হতে হবে। আমরা যদি নিজেদেরকে এভাবে গড়ে তুলতে পারি, যুবকরা যদি গড়ে তুলতে পারি, আমরা বিশ্বাস করি অতীতের সকল নোংরামি, সকল কলুষিত, সকল কাদা ছোড়াছড়ির রাজনীতি পরিহার করে এই বাংলাদেশের অপার সম্ভাবনাকে কাজে লাগিয়ে আগামী দিনে একটি সমৃদ্ধ বাংলাদেশ আমরা গড়ে তুলব, সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ আমাদের সহায় হোক। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সম্মানিত মহতারাম কেন্দ্রীয় সভাপতিকে।